ফলে তখন আর কিছু নেওয়া যায় না, নেওয়ার মতো থাকে না। আমাদের দুর্ভাগ্য, আমরা যারা প্রধান অতিথি আসি তাদের আমাদেরকে এইটাই বহন করতে হয়, এটাই আপনার মেনে নিতে হয়, কোনো উপায় থাকে না। সকলকে একটা গল্প না বলে পারছি না। একজন অত্যন্ত উচ্চাঙ্গ সঙ্গীত, আপনারা জানেন যেটা ক্লাসিক্যাল মিউজিক বলে, উচ্চাঙ্গ সঙ্গীতের একজন শিল্পী, তাকে মিউজিক কনফারেন্স নেওয়া হলো। ওখানে অনেক উঁচু দরের সমস্ত আপনার সঙ্গীত শিল্পীরা আছেন। গান শুরু হলো, এই ক্লাসিক্যাল মিউজিক, খেয়াল, ঠুমরি সব হচ্ছে। তারপরে আপনার সব শেষে তার পালা আসলো। তো তিনি আপনার গান শুরু করলেন। যখন তার গান শেষ হলো, তিনি দেখলেন যে সামনে আর কেউ নেই, মাত্র একজন বসে আছে। তিনি ভাবলেন এই হচ্ছে আসল বোদ্ধা, সঙ্গীত বোদ্ধা। সুতরাং তাকে তিনি ভাই উপরে উঠে আসো, এসে বুকে জড়িয়ে বলে যে তুমি হচ্ছে আসল সঙ্গীত বোদ্ধা। বলে না, আমি তো বসে আছি, আপনি যে শতরঞ্চির উপর বসে গান গাচ্ছেন, ওই শতরঞ্চিটা আমার, ওই গান শেষ আমি নিয়ে যেতে পারছি। আমাদের 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 আপনার এই বিষয়টা আমাদেরকে আপনার এটা সবসময় ভোগ করতে হয়, সেটা আমরা ভোগ করি, কোনো উপায় থাকে না। ফলে তখন আপনার যে কথাগুলো বলার থাকে, সে কথাগুলো নিয়মিত বলা হয়ে গেছে। ওটা আমি বলে আবার মনে হয় রিপিট করছি বা আরো পুনরাবৃত্তি করছি, এটাই স্বাভাবিক। কিন্তু তা আমি সেই জন্য কথা বেশি বলবো, খুব কম কথা বলে শেষ করতে চাই। আমাদের সাংবাদিক ভাইরাও একদম অস্থির হয়ে গেছেন, আমি তাদের সাইকোলজিটা খুব ভালো বুঝিয়ে দিই। তো আজকে এই আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আমাদের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি, আমি এই কথার উপর একটু জোর দিই, স্থপতি, আর্কিটেক্ট শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই 40তম শাহাদাত বার্ষিকী উপরে যে আলোচনা সভা, সেই আলোচনা সভার সম্মানিত সভাপতি, আজকে আমাদের এখানে আপনার বিশেষ বক্তা বলবো, আলোচক বলবো, দুজন অত্যন্ত পণ্ডিত ব্যক্তি উপস্থিত আছেন। একজন হচ্ছেন আমাদের দলের সঙ্গে আমাদের দলের ভাইস চেয়ারম্যান জনাব শওকত মাহমুদ। ব্যক্তিগতভাবে আমি তার একজন ভক্ত মানুষ, অত্যন্ত সুন্দর লেখেন। আজকাল তো সুন্দর লেখার লোক খুঁজে পাওয়া যায় না, ভালো লেখেন, উন্নত মানের লেখা লেখেন। এবং আরেকজন আছেন আমাদের, আমি তাকে বলি কথার জাদুকর, আমাদের কবি, এবং শুধু কবি না, তিনি অধ্যাপকও বটে, আমাদের হাই শিকদার সাহেব। এবং আরো উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ এবং সম্ভাবনার চিত্র যার মাধ্যমে আমরা দেখতে পাই, আমাদের যুগ্ম মহাসচিব যেমন হাইবুল খান সোহেল, সেই সঙ্গে উপস্থিত আছেন আরো অনেক নেতৃবৃন্দ আপনাদের, তার সঙ্গে আছে আপনাদের শুধু না, আমার অত্যন্ত প্রিয় মানুষ যিনি এখন আমাদের মধ্যে নেই, শ্বশুর বাড়ি বাবু, আপনাদের সভাপতি যিনি আছেন এখন, তার স্ত্রী আমাদের বিথিকা, অত্যন্ত উঁচু দলের একজন মহিলা। এবং আপনারা, আমি মনে করি যে রাজনীতিতে তাকে আমরা যদি নিয়ে আসতে পারি, আমরা অত্যন্ত ভালো কোয়ালিটির একজন মহিলা নেত্রীকে আমরা দিতে পারি। এই এখানে নেতৃবৃন্দ আছেন আপনাদের স্বেচ্ছাসেবক দল, আমি অনেকবার বলেছি, প্রায়ই বলি, সোহেল স্যার যখন সভাপতি ছিলেন তখনও বলেছি। আমার এখনো মনে পড়ে সাভারদি উদ্যানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা আপনারা যে অনুষ্ঠানটা করেছিলেন, সেখানে আমি বলেছিলাম যে স্বেচ্ছাসেবক দল হচ্ছে বিএনপির প্রাণ হয়ে দাঁড়িয়েছে। আমরা স্বেচ্ছাসেবক দলের মিটিং এ আসলে আমরা নিজেদেরকে মাত্র অনুপ্রাণিত বোধ করি, বয়স তো অনেক হয়ে গেছে, বৃদ্ধ মানুষ আমরা, এখানে আসলে আমরা যেন যৌবন ফিরে পাই, স্লোগান দেন, ঠিক প্লিজ 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 ভাই, ওখানটা যাওয়ার টাইম আছে, সময় আছে। যে কথাটা অনেকেই বলেছেন যে আসলে সময়গুলো একটু ভাবতে হবে। জনসভায় স্লোগান দেওয়া একরকম, রাজপথে স্লোগান দেওয়া আরেক রকম, আলোচনার সভায় স্লোগানটা আমরা অনেকবার বলেছি, রিকোয়েস্ট করেছি
যে স্লোগান দিতে চান আপনারা মাঝখানে দেন, বক্তার মাঝখানে স্লোগান দিলে তাহলে সেটা একটু আপনার সময় পাওয়া যায়। সব কথার মাঝখানে যদি স্লোগান দেন তাহলে বক্তা খেয়ে হারিয়ে ফেলে, মানুষেরও সে দায়ী বাড়তে পারে। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। তো সেই স্বেচ্ছাসেবক দল সবসময় একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। আমি স্বেচ্ছাসেবক দল আমাকে যখন জুয়েল বলেছে যে স্যার আপনাকে আসতে হবে, আমি স্বেচ্ছাসেবক দলের কোনো প্রোগ্রামই সহজে না করি না, বিকজ আমি একটা তারুণ্যের অনুভূতি, আমার তারুণ্যের অনুভূতি এইখানে আসে। সেই জন্যই তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা অত্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদাত বার্ষিকী 40 বছর হয়ে গেল তাকে আমরা হারিয়েছি। তার আলোচনা সভায় আমরা এখানে এসেছি। ইতিমধ্যে যে আলোচনাগুলো হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার মূল বিষয়গুলো নিয়ে আলোচনা হয়ে গেছে। আমি সেই জন্য আপনার দীর্ঘ আলোচনায় যাব না, আমি ছোটখাটো দু একটা কথা বলব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেন আমাদের কাছে এত প্রিয়, কেন তাকে আমরা আমাদের বুকের মধ্যে ধারণ করে চলি, কেন আমরা তাকে বলি যে তিনি হচ্ছেন কোনোদিনই যাকে ভরা যাবে না, যিনি কোনোদিনই মৃত্যুবরণ করেন না মানুষের মন থেকে, সেই নেতা হিসাবে, সেই পথ প্রদর্শক হিসেবে কেন তাকে আমরা বেছে নিয়েছি, কেন মনে করি? কারণ এই জাতি সবচেয়ে কঠিন দুটো সময় তিনি এই জাতির সামনে এসে দাঁড়িয়েছেন। 1971 সালের 25শে মার্চের আগে পর্যন্ত আমরা সবাই কিন্তু আপনার স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, স্বাধিকারের জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি দীর্ঘদিন ধরে, নট অনলি 1 year 2 year, বহুদিন ধরে। বড় আব্দুল হামিদ খান ভাসানী সাহেব করেছেন, শহীদ সরওয়ার্দী করেছেন, সেরা ফজলুল হক সাহেব করেছেন, বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকে। আমরা ছাত্র যারা ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সময় আমরা স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা ঘোষণা আমরা করেছি। কিন্তু আওয়ামী লীগ যারা দাবি করে যে তারা এই স্বাধীনতার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যাদের উপরে জনগণ তাকিয়েছিল, যাদের উপরে যখন সেই সংগ্রামের অত আন্দোলনরত লক্ষ কোটি মানুষ ভাবছিল যে এই মুহূর্তে একটা ঘোষণা আসবে, এই ঘোষণার মধ্য দিয়ে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পূর্ব পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে, সেই ঘোষণা কিন্তু আওয়ামী লীগ দিতে পারে। তারা আত্মসমর্পণ করেছিল এবং কিছু নেতা তাদের সীমান্ত পার হয়ে চলে গিয়েছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের আপনার মনে রাখতে হবে। আর সেই সময় অখ্যাত মেজর যাকে তারা বলে, সেই অখ্যাত মেজর তিনি সেই চট্টগ্রামের কালুরঘাট কেন্দ্র থেকে ঘোষণা দিলেন যে আমি মেজর জিয়া বলছি, আমরা বিদ্রোহ ঘোষণা করলাম। কার বিরুদ্ধে? পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে। কারণ পাকিস্তান সেনাবাহিনী তখন কর্তৃত্ব নিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী তখন এই তৎকালীন পুরো পাকিস্তান নিরীহ জনগণের উপরে ঝাঁপিয়ে পড়েছে, তার বিদ্রোহ দমন করবার জন্য নেমে গেছে। ওর মধ্যে তিনি পরিষ্কার প্রশ্ন দিলেন যে আমি বিদ্রোহ ঘোষণা করছি পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাতির জীবনের একটা বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথাটা বলে গেলে আমাদের চলবে, বারবার এই কথাই মনে করতে হবে। অর্থাৎ যেখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে সেইখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ঘোষণার মধ্যে দিয়ে গোটা জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। দ্বিতীয়, 1975 সালের 7ই নভেম্বর যখন সমগ্র জাতি দিশেহারা রাজনৈতিক পট পরিবর্তনের ফলে যখন 15ই আগস্টের দুর্ঘটনা ঘটেছে, তারপরে কিংকর্তব্য বিমূঢ় বলে বাংলা একটা সমস্যা শব্দ আছে, অর্থাৎ কি করবে বুঝে উঠতে পারছে না। সেই সময় আবার সেই কনফিডেন্স বলছে আমি কি বলছি। আপনারা সবাই উঠে দাঁড়ান, আমাদেরকে আমাদের স্বাধীনতা রক্ষা করতে হবে, আমাদের দেশকে রক্ষা করতে হবে, মানুষের অধিকারকে রক্ষা করতে হবে।
এটা তার দ্বিতীয় অভ্যুত্থান এবং বাংলাদেশের জাতিকে আবার ঐক্যবদ্ধ করে রাষ্ট্র নির্মাণের জন্য, স্বাধীনতাকে সংরক্ষণ করবার জন্য তিনি সেদিন সামনে নেতা হিসেবে। এবং তৃতীয়ত, যেটা আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বাংলাদেশের মানুষকে যে একটা জাতি, এই জাতি রাষ্ট্র গঠন করবার জন্য যে একটা পরিচিতি, এই পরিচিতিটা উনি দিয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্য দিয়ে। নতুন দর্শন, এটাকে একটা আইডেন্টিটি দিয়েছিলেন যে আমরা পশ্চিম বাংলা নই, আমরা এই ভূখণ্ডের মধ্যেই আমরা আলাদা একটা জাতি, আমাদের নিজস্ব ঐতিহ্য আছে, কৃষ্টি আছে, ধর্মবোধ আছে, সব মিলিয়ে আমরা একটা আলাদা জাতি। এগুলো হচ্ছে না রাজনৈতিক কন্ট্রিবিউশন। আর অর্থনীতির দিক দিয়ে, অর্থাৎ জাতিকে নির্মাণ করবার জন্য যে স্তম্ভগুলো দরকার, যেখানে আওয়ামী লীগ 1972 সাল থেকে আপনার 75 সাল পর্যন্ত ক্ষমতায় যখন ছিল, তখন তারা বাংলাদেশের যে আশাকাঙ্ক্ষা মানুষের ধ্বংস করে দিয়ে বহুদলীয় গণতন্ত্র থেকে যখন তারা একদলীয় শাসনতা বাকশাল প্রতিষ্ঠা করেছিল, সেইখান থেকে আবার ফিরে নিয়ে এসে উনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দিস আর ফান্ডামেন্টাল চেঞ্জেস। অর্থনীতিতে একটা বদ্ধ অর্থনীতি, তথাকথিত সমাজতন্ত্রের নামে আপনার পুরো লুণ্ঠন এবং অর্থনীতির কোন সম্ভাবনাকে খুলে না রাখা, এটাই ছিল তখন আওয়ামী লীগের কৃতিত্ব। আমরা অনেকেই আপনার দেখি যে আপনার দুর্ভিক্ষের কথা কেউ বলে না। 1974 সালে দুর্ভিক্ষ, এই আওয়ামী লীগের নেতাদের চুরি দুর্নীতির কারণে, তাদের ব্যর্থতার কারণে 1974 সালে একটা দুর্ভিক্ষ হয়েছিল। আমাদের আজকের জেনারেশন তারা সেটা জানে না, জানবে না, আর কথাও নাই, কারণ তাদের অনেকের জন্মই হয়নি। সেই 1974 সালে মানুষ, এবং যেটা হাই স্পিকার বলেছেন যে মানুষের কুকুর ডাস্টবিনে খাওয়ার খেত, বাস্তবতা। লক্ষ মানুষের মৃতদেহ পড়েছিল বিভিন্ন জায়গায়, রাস্তায় ঘাটে, বিভিন্ন জায়গায়। সেই জাতিকে, সেই দেশকে, সেই অর্থনীতিকে তিনি ফিরিয়ে নিয়ে আসেন। 1975 সালের রাষ্ট্রপতির দায়িত্ব লাভ করার পরে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশ একটা উদ্বৃত্ত খাদ্যশস্য উৎপাদনের দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়। কোন অলৌকিক শক্তিতে? তার যে সততা, মেধা, প্রজ্ঞা এবং দূরদৃষ্টি। তিনি চীন থেকে উচ্চ ফলনশীল ধানের বীজ নিয়ে এসেছিলেন, হাই ইল্ড ভ্যারাইটির যে আপনার ধান, সেই ধান উৎপাদন করতে কৃষকদেরকে উৎপাদন করতে, এবং সেটা আরেকটা বড় অর্থনীতির যে পণ্ডিতেরা আছেন তারা প্রায় একটা কথা বলেন, সাস্টেইনেবল ইকোনমি। এটা করতে হলে কি করতে হয়? তারা বলছে শুধু ডেভেলপমেন্টে দিয়ে কখনো সাস্টেইনেবল ইকোনমি হবে না। পিপলস পার্টিসিপেশন, জনগণের সক্রিয় অংশগ্রহণ এর মধ্যে না থাকে, তাহলে কখনোই তা সাস্টেইনেবল হতে পারে না। যে কারণে মানুষকে সম্পৃক্ত করেছিলেন। খাল খনন কর্মসূচি, খাল কাটতে গেছেন, হাজার হাজার লোককে নিয়ে খাল কাটতে গেছেন, ছেলে মেয়ে স্কুলে সব খাল কাটছে, মাটি কাটছে, খাল তৈরি করছে। কেন? ইরিগেশন, সেচ কাজ আপনার কৃষিতে বাড়ানোর জন্য। তিনি গ্রাম সরকার তৈরি করেছেন, যে রাজনীতিতে রাষ্ট্রের কাজের মধ্যে যদি আমি গ্রামের লোককে সম্পৃক্ত না করতে পারি, তাহলে সেটা সফল হবে না। যে কারণে গ্রাম সরকার তৈরি করেছিল। একটা যজ্ঞ শুরু হয়েছিল, একটা উৎসব সারা দেশে। সেই 75 সালের পরে প্রেসিডেন্ট শেখ জিয়াউর রহমান যখন আপনার প্রেসিডেন্ট হলেন, তারপরে মনে হলো মানুষ যেন একটা নতুন আলো দেখতে পেয়েছে, নতুন একটা জগৎ দেখতে পেয়েছে, সামনে আসার আলো দেখতে পেয়েছে। সেইভাবে কিন্তু মানুষের ঝাঁপিয়ে পড়ছিল। সেই মাঠে, ঘাটে, কারখানায় 3 শিফট কাজ, 3 শিফট, এখনো মনে আছে, 3 শিফট কাজ। এই যে একটা নতুন অবস্থা নিয়ে আসলেন, অর্থনীতিকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসলেন, অন্ধকার থেকে একটা মুক্ত জায়গায় নিয়ে আসলেন। আমাদের এখানে আমাদের শওকত মাহমুদ সাহেবরা আছেন, পত্রিকা সব বন্ধ করে দিল, সব বন্ধ। আমাদের সাংবাদিক ভাইরা অনেকে বাতিল মোকাররমে তখন আপনার হকারের কাজ করতেন, বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে তারা জীবন চালিয়েছে। সেই জায়গা থেকে ফিরে নিয়ে এসে তিনি সবকে মুক্ত করলেন। সমস্ত সাংবাদিকদেরকে তিনি বললেন, তোমরা
যেভাবে কাগজ বের করতে চাও, যেভাবে লিখতে চাও তোমরা লিখতে পারো। এই যে প্রেস ক্লাব যেখানে আজকে আমাদের শওকত ভাইরা আছেন, আমরা যাই সেখানে কিন্তু ফাউন্ডেশন হচ্ছে তার দেওয়া বাড়িটা। বক্তব্য পারাবো না বন্ধুগণ। আমাদের ওনার সাজাতের পরে সবাই ভেবেছিল যে আপনার বিএনপি শেষ হয়ে যাবে, বিএনপিকে আর দেখা যাবে না, কারণ তার আসল নেতাই শেষ হয়ে চলে গেল। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি গৃহবধূ ছিলেন, তিনি কিন্তু সেই পতাকাটাকে তুলে ধরেছেন। কিসের পতাকা? স্বাধীনতার সার্বভৌমত্বের পতাকা, গণতন্ত্রের পতাকা, যেটাকে ধারণ করে এই দেশের মানুষ বেঁচে আছে। তার যে মূল মন্ত্র, তার যে আত্মা, বাংলাদেশের যে আত্মা, সেই আত্মা হচ্ছে ওইটা বাংলাদেশী জাতীয়তাবাদ। সেই আত্মা হচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্বের আকাঙ্ক্ষা, সেই আত্মা হচ্ছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা। এটাই 9 বছর পতাকা তুলে তিনি সরেছেন।